আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। মার্কেটে আসছি আজকে অনেক দিন পরে, তবে মার্কেটে আসার কারণ হচ্ছে সামনে যে শীত, মা গো মা, আমিও আমার আব্বু এসেছি সবার জন্য মার্কেট করতে। আমাদের বাইকটা রেখে মার্কেটে ঢুকতে যাব এমন সময় খেয়াল করলাম যে আজকে অনেক যানজট লাগছে মার্কেটে। যাই হোক, আমরাও আমাদের কেনাকাটা শুরু করলাম। আমাদের কেনাকাটা শেষ করে দিয়ে যেই পেছনের দিকে ঘুরবো তখনই একটা বোরকা পরা মেয়ে আমার দিকে কিছু শপিং ব্যাগ দিয়ে বলছে, কি ব্যাপার, আমাকে ওইখানে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তো পুরোই হা হয়ে গেলাম। আর আপনারা ভাবছেন আমার আব্বু কি বলবে, তাহলে শুনুন। আব্বু বলল, আজকে আগে বাড়ি চল, তারপর তোর একদিন কি আমার একদিন। আমার হা হয়ে থাকা দেখে মেয়েটা বলল, কি হলো, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবেন না? আমি তো একা একা যেতে পারবো না এতগুলো ব্যাগ নিয়ে। এবার আমি কথা বললাম, এই মেয়ে, এই আপনার সমস্যা কি? চেনা নেই জানা নেই, আপনি এসে এসব কি বলছেন? তখন থেকে, কি আমি এমন করছি তাই না? তাহলে ওইখানে আমাকে একা রেখে চলে এসেছো কেন? আবার এখন বলছো আমাকে চেনো না? কি পাগল হয়ে গেলে নাকি? অন্য কোনো মেয়ে দেখে আমাকে চিনতে পারছো না? আমি বললাম, আমার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগ না প্রকাশ করে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি মনে হয় কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। দেখুন, আমি আপনাকে চিনি না, আর আমি এখানে আমার আব্বুর সাথে এসেছি। এতক্ষণ আমার আব্বু চুপ করেছিল, কিন্তু এবার কথা বলল। আব্বু বলল, দেখো মা, তোমার সত্যি কোথাও ভুল হচ্ছে, কারণ ও তো এখানে থেকে কোথাও যায়নি, আর ও তো কোনো মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, কথাও বলে না। ও হলো একটা ভিতর ডিম। এইবার আমার প্রেস্টিজের 12টা বাজলো। মেয়েটা বলল, ওহ সরি আঙ্কেল, আমার মনে হয় সত্যি তাহলে কোথাও ভুল হচ্ছে। এবার তাহলে বুঝতে পেরেছেন? সরি। তারপর মেয়েটি চলে গেল। আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমরা আমাদের বাইকটা নিয়ে বাসায় চলে আসলাম। আমি যত বাড়ির দিকে আসছি তত বেশি ভয় হচ্ছে যে আজ কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা বাড়িতে চলে এসেছি। যাক বাবা, আব্বু এখনো কিছু বলেনি। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের দিকে যেতে দেখি আব্বু আর আম্মু বসে আছে। তারা কি যেন বলাবলি করছে। আমি গিয়ে পাশে বসতেই আম্মু হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, ওই মেয়েটা কে ছিল? আমি একটু ভেবাচাকা খেয়ে গেলাম আর আস্তে আস্তে করে বললাম, কোন মেয়েটা আম্মু? গাধা, মার্কেটে গিয়ে যে তোকে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছিল ওইটা কে, চিনিস না? আশ্চর্য, আমি চিনব কিভাবে? আমি কি আগে কখনো দেখেছি নাকি যে চিনব? আরে রাগ হবার কি আছে, রাগ করিস না। আর এখনো কোনো পছন্দ থাকলে বল। আসলে আমার রাগ একটু বেশি, তাই বলল যে রাগ করিস না। আর ভাবছেন যে আমার পছন্দের কথা বলেছে কেন? আসলে সবাই আমার জন্য মেয়ে দেখে রেখেছে, তাই আর কি। আরে না না, আমার কোনো পছন্দ নাই। এই বলে আমি ওইখান থেকে রুমে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমোতে যাব, তখন মার্কেটের ওই মেয়েটার কথা মনে হচ্ছিল। এখন ওইসব ভাবাভাবি শেষ। আগে আপনাদের আমার পরিচয়টা দিই। আমি মেহেদী হাসান পারভেজ, বাবা মায়ের 3 নাম্বার এবং শেষ পিচ্ছি ছেলে। আমার বড় 2 ভাই আছে। বাবা কিছুই করে না, ভাইয়া করে। আর আমার হবু ওয়াইফের নাম সুলতানা, আব্বুর বন্ধুর মেয়ে। আমি চেয়েছিলাম একটা প্রেম করব, তারপর বিয়ে করব, কিন্তু আব্বু আম্মুর কথায় রাজি হয়ে যায় বিয়েটা করতে। আমি পড়াশোনা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করি। আর আমি কিন্তু এখনও আমার স্ত্রীকে দেখি নাই, মানে হবু বউকে। যাই হোক, পরিচয় দিতে দিতে ঘুমিয়ে গেছি। এভাবে কয়েকদিন চলে গেল। আজ আব্বু বলছে একটু শ্বশুর বাড়ি যেতে হবে, সরি, হবু শ্বশুর বাড়ি। ভেবেছিলাম আজকে অন্তত নিজের জিনিসটার সাথে একটু দেখা করতে পারবো, কিন্তু কথা আছে না যে ভাগ্যে না থাকলে কিছু হয় না। আজকেও দেখা হলো না। যাই হোক, ওইখান থেকে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি আসা, একদম ভিজে গেলাম। যাই হোক, বাসায় এসে রাত থেকে প্রচণ্ড জ্বর আসলো। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি। আজ আমি আর আব্বু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে কিছু পরীক্ষা করাতে বলল। আজকে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ওয়েট করছিলাম। এমন সময় কোথা থেকে যেন সে মেয়েটা এসে আমাকে বলছে যে এত টেনশন করতে হবে না, বাচ্চার বেশি সমস্যা হয়নি, শুধু একটু জ্বর আসছিল। আমি যথারীতি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে দেখলাম আব্বু মুচকি মুচকি হাসছে। আমি ভাবছিলাম আব্বু প্রচণ্ড রিয়াক্ট করবে। আমি বললাম, মানে আপনি কাকে কি বলছেন এসব? মানেটা, হ্যাঁ, কি বলছো এসব? আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে এবার। খেয়াল করলাম আব্বু আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলল, মা, তোমার কথা ভুল হচ্ছে। না আঙ্কেল, আচ্ছা আমরা এই বিষয়ে পরে কথা বলি, তুমি বাইরে ওয়েট করো, আমরা আসছি। মেয়েটা বলল, ওকে আঙ্কেল। মেয়েটা বাইরের দিকে চলে আসলো। আপনারা ভাবছেন আমি এতক্ষণ চুপ করেছিলাম কেন? কারণ আব্বু আমার রাগ হওয়া দেখে আমার হাত ধরে রেখেছিল যেন আমি কথা না বলি। তারপর আমরা এখানকার কাজ করলাম। টেস্টের রেজাল্ট একদিন পরে দিবে, তাই চলে আসলাম।
বাইরে এসে দেখি মেয়েটা আর নেই, চলে গেছে। আমি মনে মনে বললাম ভালো হয়েছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। পরদিন গিয়ে আমি রেজাল্ট নিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল সব ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না, কিন্তু যে ফোন দিচ্ছে সে তো অবিরাম ফোন দিয়ে যাচ্ছে। শেষমেশ ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে মেলি কণ্ঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কে? কেমন আছেন জিজ্ঞেস করার আগেই বলছেন আমি কে? মেয়েটি বলল, কারণ আমি আপনাকে চিনি না, আর আপনি কে সেটাও জানি না। আগে আপনার পরিচয় দিন। আমি আপনার কাছের একজন। আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, আর আপনিও আমাকে চেনেন। মেয়েটা বলল। আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা কে। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথা থেকে? আর আপনাকে আমি চিনি না। আপনি ভুল নাম্বারে কল করেছেন। আমি বললাম, না, আমি সঠিক নাম্বারে কল করেছি, কারণ আপনি পারভেজ। মেয়েটা বলল, শোনেন, আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি আর কখনো আমার চোখের সামনে আসবেন না, আর আমাকে কখনো ফোন করবেন না। আর যদি এগুলোর মধ্যে একটা করেন তাহলে আপনার খবর আছে। আমি বললাম। মেয়েটা কিছু বলার আগে টুট 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 শব্দ করে লাইনটা কেটে গেল। আর আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছিল মেয়েটার ওপর। যাকে কিনা আমি চিনি না জানি না, সে নাকি আমাকে চেনে। আজব সব কারবার। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আম্মুকে একবার বললাম, আম্মু, আমি কি একবার সুলতানার সাথে দেখা করতে পারি? না, তোর দেখা করতে হবে না। ও তোর সাথে দেখা করেছে এবং কথাও বলেছে। তোর আর আলাদা করে দেখা করতে হবে না। আম্মু বলল, কি বলছো এসব? আমার সাথে দেখা করলো কোথায়? করেছে। তোর এত ভাবতে হবে না। তোর না আজকে থেকে অফিস যাওয়ার কথা? তাড়াতাড়ি করে অফিসে যা, না হলে তোর আব্বু রাগারাগি করবে কিন্তু। আম্মু বলল, আচ্ছা যাচ্ছি, আর কি করব। এরপর আরও কিছু কথা বলে বের হয়ে চলে আসলাম অফিসে। অসুস্থ থাকায় এতদিন যাইনি। আসলে এটা আমার বন্ধুর অফিস। আমার বন্ধু এই অফিসের এমডি। আমি বসে বসে কিছু কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছেন। তিনি বললেন, অনেক জরুরি। আমি বললাম, আচ্ছা, পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠল, আমি কি আসতে পারি? আমি কথা শুনে মাথাটা সামনের দিকে তুলে তাকাতেই আমার চোখটা আটকে গেল। মার্কেটের সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে হা হয়ে কথা বলল, কি আসবো না? এখানে দাঁড়িয়ে থাকবো কি? আসেন। মেয়েটি ভিতরে এসে দাঁড়াতে আমি বললাম, বসেন। মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে বসলো। আমি অফিসে বলে আগে বললাম, আমি আপনার জন্য কি করতে পারি? মেয়েটি বলল, একটা কাজই ডাকো, বিয়ে করে ফেলি। মেয়েটির কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, কি? ডাকো জানু। আমি তোমাকে ছাড়া আর একটি মুহূর্ত থাকতে পারবো না। আমি বললাম, আপনাকে ভূতে লাড়ে নাকি শয়তানে লাড়ে বলুন তো? মানে কোনো পাগলাগার থেকে পালিয়ে আছেন কি? সব উল্টোপাল্টা বলছেন। গতকাল মার্কেট বললেন, আবার রাতে ফোন করে বললেন এখন, আবার এইখানে আসছেন। আপনি এখানে আসছেন কেন? কালকে রাতে যেভাবে রাগ দেখিয়ে ফোনটা রেখে দিলে, তাতে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে আসি, আর কাজী ডেকে নিয়ে এসে বিয়েটাও সেরে ফেলি। উফ, এইবার কিন্তু রাগ উঠে যাচ্ছে আমার। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কিসের জন্য আমার সাথে লেগেছেন? আমি আপনার কি করেছি? আপনি অনেক দিন থেকেই আমাকে এইভাবে বিরক্ত করছেন, কিন্তু কিসের জন্য এরকম করছেন? এমনিতেই আপনাকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে, তাই। আর আপনাকে ছাড়া আর কাকে জ্বালাতন করব বলেন? কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না, আর আমাকে জ্বালাতন করতে ভালো লাগে মানেটা কি? আর আমাকে ছাড়া কাউকে জ্বালাতন করবেন না মানেটা কি? সবগুলোর উত্তর একটাই, তুমি মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছ যে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। মেয়েটা বলল, তবে শুনুন, আমার না বিয়ে ঠিক করা আছে, আর আমার ওয়াইফের নাম সুলতানা। 15 দিন পর আমার বিয়ে। ওহ, আপনাদের তো বলতে ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ের আর মাত্র 15 দিন বাকি। তাই বুঝি? আমি বিশ্বাস করি না। মেয়েটা বলল, কোনো কনফিউশন আছে নাকি? আমি তো বিশ্বাস করি, কনফিউশন হব কেন? অন্য কোনো মেয়ের দিকে তাকালে না মেরে ফেলবো। আমি বললাম, উফ, দূর, আপনি এখন আসতে পারেন, জানতো। মেয়েটা বলল, ওকে জানু, খুব তাড়াতাড়ি তুলে নিয়ে বাসর করব, রেডি থেকো, বাই। এ বলে মেয়েটা উঠে চলে যেতে যেতে পেছনে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমার নাম সঞ্জিতা। বলে এই মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর মনে হলো আমি হাফ ছেড়ে বাঁচলাম। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাজে মন দিলাম। এইভাবে দিনটা শেষ। এইভাবে যেতে যেতে 2 দিন পর অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদ যাব ভাবলাম। তখনই আম্মু একটা ডাক দিল, পারভেজ, দেখ তোর ফ্রেন্ড এসেছে, বাইরে আয়। আমি মনে মনে বললাম, আমার ফ্রেন্ড আসছে, কিন্তু আমার তো এরকম কোনো ফ্রেন্ড নাই। যাই হোক, আমার রুম থেকে বেরিয়ে এসে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি মনে মনে বললাম, আমার ফ্রেন্ড আসছে, কিন্তু আমার তো এরকম কোনো ফ্রেন্ড নাই। আমি আবারও আগের বারের মতো হতবাক। আরে, আপনারা ভাবছেন কে এসেছে? আর বললেন না, ওই যে মেয়েটা, ওই মেয়েটাই আসছে, সঞ্জিদা। কিরকম মেয়েরে বাবা, চেনা নেই জানা নেই, হুটহাট সব জায়গায় চলে আসে। আম্মু আর মেয়েটা বসে আছে। আমার এইভাবে হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু বলল, কিরে, অবাক হবার কি আছে? আর ওই রকম গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এসে বস। আমি কিছু না বলে বসলাম, আর ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একরকমের শয়তানি হাসি দিচ্ছে। তা দেখেও আমি কিছুই বললাম না। আমি বসার পরে আম্মু বলল, তোরা বসে গল্প কর, আমি একটু আসছি।
আচ্ছা ঠিক আছে, এমনিতেই আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে যে মেয়েটাকে আমি চিনি না, জানি না, হুটহাট করে সব জায়গায় চলে আসছে। তারপরও আমি সব কিছুই বুঝিয়ে বলেছি, তারপরও এই একই রকম কাজ কিভাবে করে? আমার চুপ করে বসে থাকা দেখে মেয়েটা বলল, আমার জানোটা কি ব্যাপার, রেগে আছে মনে হয়? রাগলে না তোমাকে অনেক কিউট লাগে জানো। না আমি রাগবো কেন? আপনি কি রাগ করার মতো কিছু করেছেন যে আমি রাগ করব? না আমি জানি আমার জানো এর অনেক রাগ, আর তুমি যে এখন প্রচুর রেগে আছো আমি বুঝতেই পারছি। তো যখন বুঝতেই পারছেন তাহলে আবার বলেন কেন? আর আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? আমি যেখানেই পেয়েছি তোমাকে বলবো কেন? আপনাকে বলতেই হবে, বলেন। আর কেন আসছেন আমার পেছনে, কেন পড়ে আছেন? আপনি ঠিকানা পেয়েছেন ঠিক আছে, তো আবার বাসায় এসেছেন কেন? মেয়েটা বলল, আসতে মন চেয়েছে তাই এসেছি, আরও আসবো। আর আমার জানুটাকে অনেকদিন দেখি নাই, তাই চলে আসছি। ওরে আল্লাহ রে, আমাকে একটু উপরে উঠায় নাও, তাও মনে হয় আমি ভালো থাকবো। আরে কি বলেন এসব? আর মাত্র কয়েকদিন পর বিয়ে, আর এখন এগুলো কথা বলছো কেন? তো আমি কি করব বলেন? কিছু করতে হবে না। যাই হোক, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছ তো নাকি? আপনাকে দাওয়াত দিব আমার বিয়েতে? কোনো প্রশ্ন ওঠে না। দাওয়াত দেওয়া লাগবে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, রোম্যান্স করব, বউকে দাওয়াত দিতে হয় না। দেখো না, বউ নিজে এসে গেছে বিয়ের কথা বলতে। ফাজিল মাইয়া, তোরে বিয়ে করতে টাকা পড়ছে। আমার কথা শেষ না হতে আব্বুর আগমন। কি হ্যাঁ, কে কাকে দাওয়াত দিচ্ছে না শুনি? আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আম্মু বলল আপনাদের সাথে দেখা করে যেতে, আর আম্মু আপনাকে আর আন্টিকে একবার যেতে বলেছে, তাই আর কি। কথা শেষ না হতেই আমি শুরু করলাম, ও তাহলে আমার সাথে প্রথম দিন থেকে তাহলে সবার অভিনয় চলছে? বাহ, খুব ভালো তো। আসলে একটু খারাপ লাগছে এটা ভেবেছে আব্বু আম্মু সবাই ওই মেয়েটাকে চেনে আর সামনে প্রকাশ করে না। আর আব্বু বলেছিল না যে কে কাকে দাওয়াত দিবে না, সেটাই হচ্ছে মেয়েটা। আব্বু বলল, চুপ গাধা, যা উপরে যা, এখানে আর বসে থাকতে হবে না। আর শোন, কালকে সকালে তোর ফ্রেন্ডের সবাইকে দাওয়াত দিবি। আচ্ছা। আমি উঠে চলে আসার সময় একটা কথা মাথার মধ্যে কেমন যেন ঘুরপাক খাচ্ছে। আমি আর কিছু না ভেবে পেছনে ঘুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি কি সানজিদা ইসলাম সুলতানা? আমার কথা শুনে ওর মুখটা কেমন যেন চুপসে গেল। আর আব্বু তো মনে হয় পুরাই অবাক হয়ে গেছে, কিছুই বলছে না, শুধুই তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না, তাই তারা দুজনেই হতবাক। এবার আমার একটু রাগ হলো। আমি এবার জড়িয়ে বললাম, কি হলো বলেন, কথা বলেন। আমার দিকে তাকিয়ে আব্বু বুঝতে পেরেছে যে কিছুটা আমার রাগ হচ্ছে, তাই আব্বু আর কিছুই বলল না, কারণ আমি রাগলে কেউ কিছুই বলে না। আর তখন কেউ কিছু বললে আমার রাগ বেশি হয় আর পরিণতি খারাপ হয়। এখনও কেউ কিছুই বলছে না। আমি এবার বললাম, কি কিছু বলছেন না কেন? কিছু বলবেন না, অন্য কিছু করতে হবে আমাকে? এইবার মনে হয় মেয়েটা একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে মেয়েটা ভাঙা ভাঙা গলায় বলল, আমি। মেয়েটা ভয় পেয়ে বলতে যাবে এমন সময় আম্মু চলে এসে বলছে, কি হয়েছে, তুই ওকে ওইরকম করছিস কেন? তুই দিন দিন কি হচ্ছিস বলতো? বাড়িতে একটা মানুষ এসেছে আর তুই কিনা আলতু ফালতু প্রশ্ন শুরু করেছিস। কই না তো, আমি তো শুধু সত্যি কথাটা জানতে চাইলাম, আর তুমি কিনা কি বলছো? তোর কিছু জানতে হবে না, এখন উপরে যা, পরে জানবি, আম্মু বলল। সাথে আবার আব্বু একটু যোগ করলো, আমিও তো সেই কথাই বলছি, তুই এখন যা, আমি পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি, মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি কিন্তু পার পাবেন না, আপনাকে উত্তর দিতেই হবে, বলে আমি উপরে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। সেদিনের মতো অফিস শেষে বাসায় এসে দেখি ভাইয়া ভাবি আসছে আর পিচ্চি এসেছে। আরে আপনারা ভাবছেন পিচ্চি আবার কে? ও আপনাদের তো বলাই হয়নি, পিচ্চি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে ঈশিতা। আমি পিচ্চি বলি। যাই হোক, এই কয়দিন খুব ভালো কাটবে, কারণ পিচ্চির সাথে খুব ভালো সময় কাটানো যায়। আর পিচ্চিটা অনেক কিউট আর খুব পাকা পাকা কথা বলে। পিচ্চির সাথে কোনো বিষয়ে পেরে ওঠা যায় না। এই দেখেন, আমি আপনাদের সাথে কথা বলছি, ওইদিকে পিচ্চি দাঁড়িয়ে আছে, ওর সাথে কথাই বলা হয়নি এখনো। আপনাদের সাথে একটু পরে কথা বলি, আগে পিচ্চি মামনিটার সাথে কথা বলি। হ্যালো পিচ্চি মামনি। পিচ্চি বলল, আমি তোমার সাথে কথা বলবো না, আমি এসেছি সকালে আর তুমি এখন আসছো খবর নিতে। তুমি যাও তোমার বাবার অফিসে। কি বললাম না আমি যে পিচ্চিটা খুব পাকা পাকা কথা বলে? পিচ্চির কথা শুনে সবাই হাসতে শুরু করেছে। না মামনি, আর এরকম হবে না, আমার মনে ছিল না, আসলে অফিসে অনেক কাজ তো, তাই কাজে চাপে ফোন করতে পারিনি, তবে কালকে থেকে আর এরকম হবে না। না এগুলো বলে হবে না, তুমি মিথ্যা কথা বলছো। আমি সত্যি বলছি মামনি। এখনো অন্যদিকে তাকিয়ে আছে, আমার উপর সত্যি অনেক রাগ করেছে, আর আমিও না একটিবারও মনে হয়নি যে আজকে ওরা আসবে। এখন দেখি কি করা যায়। মামনি আমি কান ধরেছি, প্লিজ মাফ করো মা, আর এমন হবে না। ছোট বাচ্চাদের মতো করে বললাম। এবার মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ সত্যি কাজ হয়েছে। আমার দিকে ঘুরে বলল, না শুধু কান ধরলেই হবে না, কালকে আমাকে তোমার অফিসে নিয়ে যেতে হবে, আর বিকেলে আসার সময় চাচির বাসায় গিয়ে চাচির সাথে দেখা করিয়ে নিয়ে আসতে হবে। তোমাকে কালকে অফিসে নিয়ে যাব ঠিক আছে, কিন্তু তোমার চাচিটাকে। ওরে বাবা, তুমি শুধু বড়ই হয়েছো, কিছুই বুঝতে শেখোনি এখনো। তোমাকে আর কত শেখাবো বলো তো? দাদু, তুমি তোমার ছেলেকে কিছু শেখাতে পারোনি, এখনো বোকাই আছে। আমার চাচিকে তুমি বুঝাতে পারোনি, আমার চাচি হচ্ছে সুলতানা।
পিচ্চির কথাগুলো শুনে সবাই হাসতে শুরু করলো। সবার হাসি দেখে নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে। আমি একটু লজ্জিত হয়ে বললাম, কিন্তু মামুনি, তোমার সুলতানা চাচি তো আর কয়েকদিন পর থেকে আমাদের বাড়িতেই থাকবে, এখন আর দেখতে যেতে হবে না। তার চেয়ে বরং আমরা অন্য কোথাও যেয়ে ঘুরে আসবো কালকে অফিস শেষে। না না না, আমি সুলতানা চাচিকে দেখবো। না মা, এমন করে না। তোমার চাচির বাসায় গেলে তোমার চাচির আম্মু আমাদেরকে বকবে। তুমি তো জানো না তোমার চাচির আম্মু অনেক রাগী। এবার মনে হয় পিচ্ছি একটু ভয় পেয়েছে। তাহলে এখন তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলবো অন্য কোথাও যাওয়া যায়। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ততক্ষণে ভাবতে থাকো। তারপর আমি ভাবি আর ভাইয়া এর সাথে কথা বলে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দিনটা না, মানে অফিসটা থেকে আসার পর থেকেই সময়টা অনেক ভালো লাগছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই পিচ্ছি এসে বলছে, আমি রেডি। তোমার এত সময় লাগে কেন? তাড়াতাড়ি করো। আচ্ছা মা, একটু ওয়েট করো, আমি আসছি। তারপর রেডি হয়ে পিচ্চিকে নিয়ে অফিসে চলে আসলাম। সারাটা দিনও অফিসে ছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করছিলাম পিচ্চির সাথে। অফিস শেষে পিচ্চি আমাকে বলছে, চাচা আমরা আজকে কোথাও যাব না, আমরা বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। আসতে আসতে হঠাৎ করে পিচ্চি বলতে শুরু করলেন, চাচু তুমি চাচি আমার সাথে কথা বলো নাই? না মামুনি, তোমার দাদু দেখা করতে দেয়নি। ও, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? কেন, কিসের কষ্ট হবে মামুনি? ওই যে চাচির সাথে দেখা করতে দেয়নি দাদু ভাই, তাই। বলেই খিলখিল করে হাসতে শুরু করেছে। ও এতক্ষণ তাহলে মজা করছিল তাই না? আমি কথা শেষ না করতে পিচ্ছি বলল, চাচু গাড়ি থামাও তাড়াতাড়ি। কেন মামুনি, কি হয়েছে? আমি গাড়ি থামাতেই ও আমাকে হাত ইশারা দেখিয়ে দিল। বিষয়টা দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছে, নিজের উপর আবার বখাটেগুলোর উপর। আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? আমার কথা শুনে আমার দিকে তাকালো সবাই, এবং দেখলাম মেয়েটা মনে হয় হাফ ছেড়ে বাঁচল। ও আপনাদের তো ঠিকমতো বলাই হয়নি কি হয়েছে এখানে। আসলে কয়েকটা বখাটে মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছে, আর মেয়েটা একা। ওইটা দেখে আমার মামুনি হাতের ইশারা দেখিয়ে দিল। আপনাদের বলেছিলাম না আমার মামুনি অনেক বুদ্ধিমতী। যাই হোক, আমাকে দেখে বখাটেদের একজন বলল, ওই তোরা চল। তারপর ওরা এখান থেকে চলে গেল। আর আপনারা ভাবছেন ওরা আমাকে দেখে চলে গেল কেন? আসলে আমাদের এখানে আমার আব্বুর প্রতিপত্তি অনেক বেশি, আর বখাটেরা আমাকে ভালো করে চেনে, আর ওরা জানে আমি কেমন। যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি মেয়েটার দিকে তাকাতেই দেখি আসলে মেয়েটা আর কেউ নয়, ওই বখাটে মেয়ে মানে সঞ্জিতা। তখন আমি বললাম, ও আমি তো ভুল করলাম, আসলে বখাটেরা তো এইভাবেই বখাটেদের হাতেই বিপদে পড়ে। কিছুক্ষণ থেমে থেকে বলল সঞ্জিতা, তুমি আসলে একটা খারাপ মানুষ। ও তাই না? আমি তো আপনাকে বাঁচালাম আর আমি খারাপ? হ্যাঁ। তো আমাকে তুমি বখাটে বলছো কেন? তো আপনাকে কি বখাটে বলবো না তো কি বলবো? যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে চাই না। বিপদে যখন পড়েছেন তো চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না যাবো না, আমি তোমার সাথে আমি একলাই যাব। দেখেন বখাটেগুলো এখনো আশেপাশে আছে, আমি চলে গেলে আবার আপনাকে জ্বালাতন করবে, তাই বলছি চলেন। না, ওরা আর আসবে না, তুমি চলে যাও। আর তুমি আমাকে নামিয়ে দিবে কেন? আমি তোমার কি হই? বাহ, এতদিন আপনি তো বলতেন জানু কলেজা ইত্যাদি। আচ্ছা, এখন তর্ক করে লাভ নেই, আপনি আমার বাবা মায়ের পরিচিত, তাই আমার আপনাকে ভালোমতো বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব হয়ে গেছে। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই, তুমি যাও। এবার আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আবার কখন ওকে সিম্প্যাথি দেখালাম? তারপরেও নিজেকে শান্ত রেখে বললাম, প্লিজ চলেন, আপনার আবার কোনো বিপদ হতে পারে। না, আমি বললাম, থাপ্পড় চিনিস ছিরি? তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আর একটা কথা বললে থাপ্পড়ে সবগুলো দাঁত খুলে ফেলবো। আমার রাগ করা দেখে মনে হয় ভয় পেয়েছে, কিন্তু না, উল্টো সে রেগে এসে আমার হাত ধরে হাতে কামড় দিয়ে বলল, শয়তানটা, বান্দরটা, আমারে ধমক দেয়, সাহস কত! ফাজিল, তোমার একা পাই, তারপর দেখো রেপিং ধর্ষণ সব কর্ম। আমি বললাম, নাউজুবিল্লাহ, বলে কি? আর আপনি আমার হাতে কামড় দিলেন কেন? মন চেয়েছে তাই দিয়েছি, আরও দিব। এখন চুপচাপ গিয়ে গাড়ি চালাও। তারপর সঞ্জিতা গিয়ে গাড়িতে উঠে বসলো। বুঝলাম না ওই মেয়ে হঠাৎ করে উল্টে গেল কেন। যাই হোক, আমিও আর না ভেবে গাড়িতে উঠে চলা শুরু করলাম। এমন সময় মামুনি বলছে, চাচু এই আন্টিটাকে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। যেহেতু কালকেও সুলতানার সাথে দেখা করার জন্য বলেছিল, সেজন্য আমি একটু দুষ্টুমি করে বললাম, মামুনি তুমি তোমার সুলতানা চাচিকে দেখতে চেয়েছিলে না, এটাই তোমার সুলতানা চাচি। পিচ্ছি আমাকে একটা পাপ্পি দিয়ে মেয়েটাকে বলেছে, চাচি তোমার কি হয়েছিল? সঞ্জিতা বলল, কিছু না, ওখানে কিছু বদমাশ আমাকে খারাপ খারাপ কথা বলছিল। ও হ্যাঁ, আমি সঞ্জিতাকে ইশারায় বললাম একটু কোঅপারেট করতে, দেখি কাজ হয়েছে। আসলে মেয়েটা ভালো, কথা তো ভালোই শুনছে। পিচ্ছি আবার মেয়েটাকে প্রশ্ন করলো, চাচি তোমার আম্মু নাকি পচা আর অনেক রাগ দেখায়, তাই তো চাচু আমাকে তোমাদের ওখানে নিয়ে যায়নি। যাক, ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। সঞ্জিতা বলল, আম্মু তোমার চাচ্চু বলেছে এই কথা তাই না? আসলে তোমার চাচ্চু একটা পচা, তাই এই কথা বলেছে। না, আমার চাচ্চু পচা না। ওদের কথার মাঝে আমি বললাম, আপনাকে কোথায় নামিয়ে দেব? তখন মেয়েটা আমাকে ওর বাড়ির ঠিকানা দিল, কিন্তু ওর ঠিকানা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল যে মেয়েটাকে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মেয়েটাকে।
আরে আপনারা ভাবছেন আমি এগুলো ভাবছি কেন? আসলে মেয়েটা যে ঠিকানা দিয়েছে সেটা হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ির, মানে সুলতানাদের বাসার। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আমাকে বলছে, কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? না, এমনিতেই। মেয়েটা আর পিচ্ছি গল্প করছে আর আমি মনে মনে ভাবছি, মেয়েটাকে আমি বাসায় গিয়ে হাজারবার বললেও সুলতানার একটা ছবিও দেখাবে না। আসলে আমাকে প্রথমে সুলতানাকে দেখার বিষয়ে বলা হয়, কিন্তু আমি তখন বাহাদুরের মতো বলেছিলাম, আপনাদের পছন্দে আমার পছন্দ, আর এখন দেখতে চেয়েও দেখতে পাচ্ছি না। কপাল আমার। তবে আপনাদের বলছি, আপনারা কেউ আমার মতো এমন বোকামি করবেন না। যাই হোক, তারপর মেয়েটাকে আমার বউয়ের বাড়ি থুক্কু আমার হবু শ্বশুর বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে আসলাম। বাসায় এসে সরাসরি ভাবির কাছে হানা দিলাম, কোনো লাভ হলো না। তারপর ভাইয়ার কাছে, তাতেও ফেল মারলাম। সবার একই কথা, কদিন পরই তো বিয়ে, এখন আর দেখতে হবে না। শত শত বুঝিয়েও লাভ হচ্ছে না, তাই ব্যর্থ হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখটা একটু ধরে এসেছে, তখনই আব্বুর ডাক। ধর্মর করে উঠে দৌড়, না হলে খবর আছে। আর এখন ডাকার ধরনটা আলাদা মনে হচ্ছে। যাই হোক, নিচে আসতে আসতে বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। আব্বুর কাছে এসে বললাম, কি হয়েছে আব্বু? নরম সুরে বললাম। আব্বু বলল, আজকে কি করেছিস? কই না তো, আমি তো কিছুই করিনি। রাস্তায় মেয়েদের জ্বালানো শুরু করেছে। হায় হায়, আমার ইজ্জত এই গেল বুঝি। আমি বললাম, না আব্বু, আমি তো এরকম কিছুই করিনি। আর তোমার কি মনে হয় আমি যখন পড়াশোনা করতাম তখনই মেয়েদের পাত্তা দিনি, আর এখন? আর তোমাকে কে বলেছে শুনি? আমি সব ঠিকঠাক জানি যে তুই আজকে কাকে এগুলো করেছিস, আর বলছিস এগুলো করিসনি। এবার আমার মাথার মধ্যে সবকিছু একদম পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটা আমার পেছনে লেগেছে কেন। আমি আব্বুকে বললাম, ওইটা কি সুলতানা? হ্যাঁ। সত্যি? হ্যাঁ মানে না, আমি কি বলছি, তুই এখন যা, পরে এই বিষয়ে কথা বলবো। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এসে যেই মাত্র বিছানায় একটু শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই আমার ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখেও ৭-৫ না ভেবে রিসিভ করলাম, কিন্তু মেজাজটা খারাপ থাকায় একটু কটমট করেই বললাম, হ্যালো। কিন্তু ওই একই, ওই পার থেকে শুধু হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বিরক্ত আরও বেড়ে যাচ্ছে, মেজাজটা আরও বেশি খারাপ হচ্ছে। আপনারাই বলেন, কার মেজাজ খারাপ হবে না এরকম অবস্থায়? একে আব্বুকে ওই বজ্জাত মেয়েটা মিথ্যা সব কি বানিয়ে বলছে, আর এখন আবার ফোনে এরকম বিরক্তি আর ভালো লাগছে না। আমি আবারও বললাম, হ্যালো। কিন্তু একই কাহিনী আবারও, শুধু হাসির শব্দ। আমি এইবার আর চুপ থাকতে পারলাম না। ওই বজ্জাত মেয়ে, তুই কি পাইছিস রে? যেদিন থেকে আমার পেছনে ঘোরা শুরু করেছিস সেদিন থেকে প্রায় সময় আমার জন্য একটা না একটা বাস তৈরি হয়েই থাকে। আমি কি দোষ করেছি? দয়া করে এইবার আমারে একটু রেহাই দেবইন। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করেছে আমি। এবার উত্তর পেলাম, এই তো জ্বালানো মাত্র শুরু জানো, এখনো তো সারা জীবন পড়েই আছে। এখন এই অবস্থা। আর হ্যাঁ, আমি তোমার বোন না সানজিদা, তোমার জানুটা। আপনি আমার যাই হন না কেন, আগে বলেন আমার আব্বুর কাছে কি বলেছেন? কই না তো, আমি তো কিছুই বলিনি জানো। দেখেন, মেজাজটা এখন খুবই খারাপ আছে। প্লিজ আর এখন এমন কিছু করতে বাধ্য করবেন না যে পরে আপনাকে এর জের টানতে হয়। ওই আমাকে ভয় দেখাও। হ্যাঁ, আমি আর তোমাকে ভয় পাই না। এখন আমি বুঝে গেছি তোমাকে কিভাবে শাস্তি পাওয়াতে হয়। একটু শান্ত হয়ে বললাম, দেখেন, আপনি দয়া করে বলুন আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এর মাসুল দিতে হচ্ছে? আর আমার বিয়ে ঠিক করে রাখা আপনি প্লিজ আমার পিছু ছাড়েন। ওই চুপ। আর হ্যাঁ, কই তখন মনে ছিল না যে আমি একটা মেয়েকে থাপ্পড় দিতে চাচ্ছি কোন সাহসে? ও, তাহলে এই কারণে আমার নামে বিচার এসেছে? আর আমি যে আপনাকে ওদের হাত থেকে বাঁচালাম, এটার কি? তো কি হয়েছে, বাঁচিয়েছ, ভালো কথা। আমাকে তো রাগ না দেখালেও পারতে, একটু আদর ভালোবাসা দিতে। সঞ্জিদা বলল, না, তখন আমার উচিত ছিল সিনেমার নায়কদের মতো আপনাকেও কোলে তুলে নিয়ে আমার গাড়িতে বসানো, তাই না বজ্জাত মেয়ে? এইটুকু না হলে করতে, কি হতো একটু কোলে নিলে? সঞ্জিদা বলল, সরি, মাফ করবেন, আমি যেন আপনাকে আর চোখের সামনে না দেখি। বলেই ফোনটা কেটে দিলাম। আসলে মেয়েটার কথা শুনে আমার রাগ আরো বেশি হচ্ছিল, আর ভালো লাগছিল না, তাই লাইনটা কেটে দিলাম। যাই হোক, তারপর থেকে আর কোনো সমস্যা করেনি মেয়েটা। এভাবেই চলতে চলতে বিয়ের দিন চলে আসলো। আজকে গায়ে হলুদের দিন। সন্ধ্যার পর ভাবি এসে আমাকে ভাবির ফোনটা দিয়ে বলছে, নে ধর, ওই মেয়েটা কথা বলবে। না, আমি ধরতে পারবো না। আপনারা ভাবছেন ভাবির কাছে কেন ফোন করেছে? আসলে ও আমার কাছে ফোন করেছে, কিন্তু আমি রিসিভ করিনি। আর ভাবতে পারেন ভাবির ফোন নাম্বার কোত্থেকে পেল, সে নিয়েছে। ভাবি বলল, তুই ফোনটা ধরবি না আমি আব্বুকে ডাকবো? আসলে আমি আব্বুকে ভয় পাই, আর আমার বাসার সবার কাজ দেখে মনে হচ্ছে আমার বিয়ে সুলতানের সাথে না, মেয়েটার সাথেই হচ্ছে। যাই হোক, আমি ফোনটা ধরলাম। আমি কোনো কথা বলছি না দেখে ফোনের ওই পার থেকে আওয়াজ আসলো, কেমন আছেন? ভালো তো থাকতে দিলেন না, আবার জিজ্ঞেস করছেন কেমন আছি? তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর জ্বালাতন করবো না ফোন করে। সত্যি? সত্যি। ভালো থাকবেন। আপনি আপনার রাস্তা দেখেন আর আমারটা আমি দেখি। ওকে, ভালো থাকবেন, বাই। আমিও ওকে বাই বলতে যাব, তার আগেই লাইনটা কেটে গেল। বুঝলাম না। যাই হোক, আজকে আমার বিয়ে, অনেকটা টেনশনে আছি, বুঝেনি তো আপনারা। নতুন বিয়ে করেছি, না মানে বিয়ে করছি নতুন, তাই আর কি। সারাটা দিন কেটে গেল বিয়ের সব কাজ শেষ
নতুন বউ নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু আমার পুরা কপাল এখনো বউয়ের মুখখানা দেখি নাই। শুধু শুনলাম যে আমার বউ নাকি সুন্দর। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি সেদিন মেয়েটাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, বাট আজকে তো একবারও দেখলাম না মেয়েটাকে। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে অনেক খারাপ ব্যবহার করেছি মেয়েটার সাথে। এরপর ফোন করে সরি বলে দেব। বাড়িতে আসার পরে সবাই নতুন বউ নিয়েই ব্যস্ত, আমার দিকে কারো কোনো খেয়াল নেই। আসলে নতুন বউ বাড়িতে নিয়ে আসতে আমার যে একটা অবদান আছে সেটা কেউ মনে হয় জানেই না। আমার অবস্থা এখন ডাস্টবিনে ফেলে আসা খাবারের মতো, কেউ একবার তাকিয়েও দেখছে না আমার দিকে। আমার এই অবস্থা দেখে ভাইয়া আমার কাছে এসে বলছে, কি ব্যাপার ভাই, কষ্টে আছিস মনে হয়? আমি বললাম, কি যে বলেন না ভাই, কষ্টে থাকবো কেন। এরপর আরও কিছু কথা হলো ভাইয়ার সাথে। ও আপনারাও শুনবেন না? আমার বলতে লজ্জা লাগছে, বুঝেন তো, প্রথম বিশ্বযুদ্ধ না, মানে প্রথম নতুন বিয়ে করেছি তো। তাও শুনবেন? আচ্ছা শোনেন। ভাইয়ার কাছ থেকে কিছু টিপস নিলাম আর কি, কিভাবে বিড়াল মারতে হয়। আসলে আমি আমার ভাইয়ের সাথে ফ্রি। এভাবে অনেকটা সময় পার হয়ে গেল, তাই আমার অবস্থা দেখে উঠে গেল। একটু পরে এসে আমাকে বলছে, চলো রুমে যাবে, তোমার জিনিস একা একা বসে আছে। কি বলেন জিনিস মানে? এখন আবার কিছু জিনিস নিয়ে যেতে হবে? ভাই বলল, আমি বলছি তোমার বউ না, মানে তোমার ওয়াইফ একা একা রুমে বসে আছে, যাও তাড়াতাড়ি। হো আচ্ছা, যাই তাহলে। 2 পা সামনে আগাতে মনের মধ্যে ধক করে উঠল। আমার ঘরের দরজার সামনে গিয়ে আবার পেছনের দিকে দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে থামছি। কি হলো? না কিছু না, এমনিতেই ভয় লাগছে ঘরে যেতে। তুই একটু আমার সাথে যাবি? হায় আল্লাহ, এই তো শুধু বড়ই হয়েছে, এখনো ছোট বাচ্চা। ওই তাড়াতাড়ি যাবি নাকি আমি আব্বুকে ডাকবো? ভাইয়া তুইও? আব্বু! পুরোপুরি চিৎকার না করতে আমি দৌড়ে একটা দৌড় দিয়ে দরজার সামনে গেলাম। তারপর 2-3 বার বুকে ফু দিয়ে রুমে ঢুকবো, তখনই কেউ পেছন থেকে দরজা ধাক্কা দিয়ে আটকে দিল। আমার এই রকম অবস্থা দেখে আমার নতুন বউ একটু হেসে ফেলল। আমি অসহায় হয়ে শুধু একটু হাসির শব্দ পেলাম। যাই হোক, বউ এসে আমার পায়ে সালাম করে আবার গিয়ে বিছানায় বসলো, ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। আমি কি করব বুঝতে পারছি না, আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার এই রকম দাঁড়িয়ে থাকা দেখে বেচারা আমার বউ বলল, দাঁড়িয়ে থাকবেন না, এদিকে এসে বসবেন। আমি বউয়ের কথা শুনে একটু স্বস্তি পেলাম। আমিও আর দাঁড়িয়ে না থেকে বউয়ের পাশে গিয়ে বসলাম। আমার প্রচণ্ড ঘাম হচ্ছে দেখে সুলতানা আমাকে বলে উঠল, ভয় পাচ্ছেন কেন এত? আমি বললাম, না মানে প্রথম বিয়ে করেছি তো তাই। কি আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? হায় রে কপাল, কি বলতে কি বলেছি এসব। আমি বললাম, না মানে ভুলে কথাটা বের হয়ে গেছে। ও আচ্ছা, আর যেন ভুল না হয়। এইবার আমার একটু সন্দেহ হলো সুলতানার কণ্ঠ শুনে। আসলে আমার পরিচিত কণ্ঠ, মনে হচ্ছে এর আগেও শুনেছি কণ্ঠটা। সেদিকে মাথা না ঘামিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। একটু সময় চুপ থেকে বললাম, আমি আপনাকে দেখতে চাচ্ছি, যদি ঘোমটাটা সরাতেন। কেন, আপনি সরাতে পারছেন না? ওই আমি সরাবো? নয়তো কি আপনার ভাইকে রাখবেন? না না না, তার দরকার নেই, আমি সরাচ্ছি। এটা বলেই আমি ঘোমটা সরিয়ে যে না মাত্র বউয়ের মুখের দিকে তাকিয়েছি, তাতেই আমি অবাক। আমার 2 চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার প্রচণ্ড রকম যেন রাগ হচ্ছে এখন নিজের বাবা মায়ের প্রতি। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি, কিছুই বলতে পারছি না, একটা পাথরের মতো বসে আছি। ক্রমশ আমার রাগ বাড়ছে আর আস্তে আস্তে আমার চোখ দুটোর রং কালো থেকে লাল হচ্ছে। আর আপনারা ভাবছেন আমি এরকম রাগ হচ্ছে কেন? আসলে নতুন বউটা আর কেউ নয়, সেই মেয়েটা সঞ্জিতা। আপনারা ভাবছেন, বলছেন তাহলে তো ভালোই হলো। আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমার সাথে এত নাটক কেন? আমার এখন মনে হচ্ছে আমার আপন কেউ নেই, কারণ আমার বাবা মা বোন দুলাভাই সবাই জানতো যে ওই মেয়েটাই আমার হবু বউ ছিল। আমার এরকমভাবে তাকিয়ে থাকা এবং রাগ হওয়া দেখে সুলতানা বলে উঠল, কি হলো আপনার, কথা বলছেন না কেন? আর আপনার চোখগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? আমার মাথা যেন কিছুই ঢুকছে না, মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে সবাই মিলে আমার সাথে এমন করলো কেন? আমার কোনো রেসপন্স না পেয়ে সুলতানা আবারও বলল, আমি বুঝতে পারছি, আমার মনে হয় শরীর খারাপ লাগছে আপনার, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সুলতানা এই কথা বলে আমার মাথায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কোনো দরকার নেই তোর এই আদিক্ষেতা করার। আমি বললাম। সুলতানা মাথা নিচু করে নিল, হয়তো বা কান্না শুরু করেছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আজকে এর একটা হ্যাস্তনাস্ত করে ছাড়বো। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, দরজার দিকে পা বাড়াবো, ঠিক সেই সময় সে আমার হাত চেপে ধরল। আমার হাত ধরায় আমার হাতের ওপর পানির মতো কিছু একটা পড়লো অনুভব করলাম। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলেই পারছি না, কারণ নিজের বিবেক চাচ্ছে না। সুলতানা আমাকে বলছে, দেখেন অন্তত আজকের দিনটা সিনক্রেট করবেন না, বাড়িতে অনেক লোকজন, আব্বু অপমানিত বোধ করবেন। ওর কথায় যুক্তি আছে দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না। রাগ করে বললাম কথাটা। সুলতানা বলল, ঠিক আছে।
তারপর আমি বললাম, আপনি ঘুমান, আর একটা কথা, সবাই যেন বুঝতে পারে যে আমরা দুজনেই অনেক খুশি। ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাবেন না? এই মেয়ে বেশি কথা বলতে না করেছে না? আর একটা কথা বললে খবর আছে। সুলতানা আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটুও ঘুম আসছিল না। কেন জানি শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমি কি দোষ করেছিলাম যে আমাকে এমন শাস্তি দিয়েছে। আপনারা কি বলেন, এটা কি শাস্তি না? আমার সাথে সবাই অভিনয় করেছে। রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখি দুলাভাই আমার দিকে তাকিয়ে হাসছে। ভাইয়ের হাসি দেখে বুঝতে পারলাম যে এখন আমাকে নিয়ে কিছুক্ষণ উপহাস করা হবে। তাই আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। হায়রে কপাল, বাইরে এসেও শান্তি নেই। সবাই দেখে একই কথা জিগায়, কিরে রাতে ঘুম কেমন হলো? আমি সবাইকে বলেছি ভালো ভালো, কিন্তু কেউ মানতেই চাচ্ছে না, কারণ সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। তাই আমি আর বাইরে না থেকে ভেতরে আসলাম। ভেতরে আসতেই আম্মুর ডাক শুনলাম। আম্মুর ডাকে সাড়া দিয়ে আম্মুর কাছে গেলাম। সেখানে দেখি আব্বু আছে। আমি যেতে আব্বু বললেন, বিকেলে তোমার শ্বশুর বাড়িতে যেতে হবে, তোমাদের ওইখান থেকে লোক আসবে। আমি কিছু না বলে ওইখান থেকে চলে আসলাম। আমার কেমন জানি কিছুই ভালো লাগছে না। আমার রুমের দিকেও যেতে পারছি না, যে গিয়ে একটু ঘুমাবো। প্রচণ্ড ঘুম, রাগ মিলিয়ে একদম বিরক্তিকর ব্যাপার মনে হচ্ছে আমার। যাই হোক, আমি আর বাসায় না থেকে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে বাসায় থেকে অনেকটা দূরে। আবার এখানে এসেও ভালো লাগছে না। আমি আসলে বুঝতে পারছি না যে আমার সাথে এমন কেন হচ্ছে। অতিরিক্ত রাগ থাকলে যা হয় আর কি। কোথাও গিয়েও একটু শান্তি লাগছে না। যাই হোক, আমি গাড়িটা একটা লেকের পাড়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বসে আছি। কেমন জানি ভালো লাগে আমার এমন জায়গায় বসে থাকতে। বসে থাকতে থাকতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে আমার খেয়ালই নেই। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। তারপরও একটুও ক্ষুধার জ্বালা বুঝতে পারছি না। যাই হোক, ফোনটাও পকেট থেকে বের করে আরও বড় ধরনের শক্ট খেলাম, কারণ সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত 100টারও বেশি কল আর 50টারও বেশি মেসেজ। আমি আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। অতঃপর বাসায় এসে যা দেখলাম তা আমার ধারণার বাইরে। এসে দেখি আব্বু বসে আছে আর সবাই সুলতানাকে থামানোর চেষ্টা করছে। আসলে সুলতানা প্রচণ্ড রকম কান্না করছে। আর হ্যাঁ, এখনও আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি। আমাকে দেখে বাবা বসা থেকে উঠে এসে সরাসরি এক চর বসিয়ে দিলেন। আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আরেকটা বিষয় দেখে অবাক হলাম যে আমাকে চর মারা দেখে সুলতানার কান্না আরও বেড়ে গেল। আব্বু শুধু বলল, তোর সাহস হয় কিভাবে? এটুকু বলতে ভাইয়া এসে আব্বুকে থামিয়ে দিয়ে বলল, আব্বু তুমি বসো, আমি বলছি। তারপর ভাইয়া আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলো। কি, তোর কি কোনো বুদ্ধি নাই? সব হারায় ফেলছিস কেন? কি হয়েছে ভাইয়া? আমি আবার কি করলাম? তুমি কোথায় গিয়েছিলে? তোমার ওয়াইফ এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, আর তোমাকে কতবার ফোন করেছে দেখো তো। মেয়েটা সেই সকাল থেকে কান্না করে যাচ্ছে। ও আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন কখন আসবে? এতক্ষণ, এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর শোনো, তোমার ঠোঁটের কোণে কেটে গেছে, ওইখানে পরিষ্কার করে নাও। তারপর ভাইয়া চলে গেল আর আমি বাথরুমে গিয়ে একদম গোসল সেরে বের হলাম। এই বাবা, এটা কি সুলতানা এখনো রুমে আসেনি? আমি দরজার সামনে গিয়ে দেখি এখনো নিচে বসে কাঁদছে, আর ভাবি আম্মু কিছুতেও কান্না থামাতে পারছে না। এই অব্যাহত যদি ওদের বাড়ির লোকজন দেখে তাহলে কি ভাববে আপনারাই বলেন। আমি ওপর থেকে ডাক দিলাম, ভাবি ওকে ওপরে নিয়ে আসো তো। ওমা, এ কি? ওই মেয়েকে কোনোভাবে উপরে আনা যাচ্ছে না, ও আসতেই চাইছে না। আমি এটা দেখে একটা প্রস্তুতি নিলাম। আমি রুমে গিয়ে একটা টি শার্ট পরে সরাসরি নিচে এসে ওর সামনে দাঁড়ালাম, কিন্তু মেয়েটা এখনও কেঁদে চলেছে। আমি ভাবিকে বললাম উপরে যেন খাবারটা দিয়ে দেয়, আর ইশারায় বললাম আম্মুকে এখান থেকে নিয়ে যেতে। আসলে তখন সেখানে শুধু ভাবি আর আম্মুই ছিল। তারপর ভাবি আম্মুকে নিয়ে চলে গেল, আর আমি কি ভাবছেন, আমি সুলতানাকে একদম কোলে তুলে নিয়ে উপরে চলে আসলাম। কোলে তুলে নিতে ও পুরোপুরি অবাক হয়ে গেছে আর কান্নাও থেমে গেছে। রুমে ওকে নিয়ে আসতে আসতে ভাবলাম সুলতানাকে একটু হাসাতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে, কারণ কোনো মানুষ অনেক কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এখন ভয় একটাই। যাই হোক, রুমে নিয়ে এসে সুলতানাকে নামাতে খেয়াল করলাম ও খুব লজ্জা পেয়েছে, আর নামিয়ে বললাম, বাবারে এত ভারী। ও দেখে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে। আপনি খুব খারাপ মানুষ, বুঝলেন? তারপর আর কিছুই না বলে ও উঠে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখের চাহনিগুলো অন্যরকম দেখাচ্ছে। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আর আমি কিছু বুঝতে পারছি না কি করব। ও এগিয়ে আসছে, এবার আমি পিছাচ্ছি। ও এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। একসময় আমি দেওয়ালের সাথে ঠেকে গেলাম, কিন্তু ও থামছে না, এগিয়ে আসছে। আস্তে আস্তে ও একদম আমার কাছে চলে এসেছে। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আস্তে আস্তে ওর মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আমার কেমন জানি লাগছে, কিন্তু সুলতানা তো থামছে না। এমন সময় ঠক 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 শব্দ হলো।